নমস্কার বন্ধুরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে রিসেন্ট একটি রায় এসছে এসসি এসটি কমিউনিটিদের রিজার্ভেশনের সাব ক্লাসিফিকেশনের উপর যে রায়টি এসছে সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা এটা দেখব যে আমরা জানি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস আছে যে কোনো লেভেলে 11-12 সিলেবাসও আছে যেখানে সংরক্ষণের ব্যাপারে আলোচনা হয়েছে। তাছাড়া সোশ্যাল সায়েন্সের বর্ডার পার্সপেক্টিভে সংরক্ষণ কীভাবে কাজ করে সেটা আমরা কিছুদিন আগেই দেখছি বা এখনও চলছে, যেটা বাংলাদেশের সংরক্ষণ নিয়ে বিশাল বড় বাংলাদেশে আন্দোলন হয়ে যাচ্ছে, যেটাতে এখন সরকারের সেই আন্দোলনটা ধীরে ধীরে সরকার বিরোধীও একটা আন্দোলনে পরিণত হয়েছে। তো সংরক্ষণের কি তাৎপর্য আছে সেই জিনিসগুলো আলোচনা করব, কেন সংরক্ষণ দরকারি সেটা আলোচনা করব কিছুটা, এবং কেন এটা একটা ইভলভিং স্ট্রাকচার হওয়া উচিত, কেন এটা ডাইনামিক স্ট্রাকচার হওয়া উচিত, কেন এটা স্ট্যাটিক স্ট্রাকচার হওয়া উচিত না, এই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। এই আলোচনাতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম উদারনৈতিক রাষ্ট্র দার্শনিক জন রলসের কথাও কিছুটা আলোচনা করব, যে তিনি কীভাবে দেখেছেন, অবভিয়াসলি ভারতের প্রেক্ষাপটে না, কিন্তু আমেরিকান প্রেক্ষাপটে বা উদারনৈতিক চিন্তাধারার প্রেক্ষাপটে, উদারনৈতিক সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে এই বিষয়গুলো আলোচনা করব। এই আলোচনাতে আমরা আইনের যে ব্যাখ্যাগুলো আছে সেখানে আমরা খুব কংক্রিটভাবে আলোচনা করব না, কারণ সেটা খুবই জটিল। এবং আইনের কারণ আমাদের দেশে সংবিধানের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে, কোর্টের কেস আছে, এবং সেগুলোকে ট্যাগ করা খুব কঠিন কাজ, সেটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা এই স্পেসিফিক কেসটা নিয়ে আলোচনা করব। এবার এই স্পেসিফিক কেসটাতে আমরা প্রথমে দেখে নিই যে এটা কীভাবে এসছে, কোন জায়গাটা এসছে এবং এখানে বক্তব্য কী। তো এটা একটা যেটাকে আমরা বলি সাংবিধানিক বেঞ্চ বা কনস্টিটিউশনাল বেঞ্চের রায় এসছে, যেটা সবসময় একটা অড নাম্বারে দেওয়া হয়, অর্থাৎ 3, 5, 7, 9 এরকমভাবে হয়, 11। তো এটা কনস্টিটিউশনাল বেঞ্চ, যার বিচারপতির সংখ্যা ছিলেন 7 জন বিচারপতির রায় এসছে। এবং এর মধ্যে 6-1 হিসেবে রায়টা এসছে, অর্থাৎ 6 জন বিচারপতি এর পক্ষে রায় দিয়েছেন, 1 জন এর বিপক্ষে রায় দিয়েছেন। আমরা প্রথমে আগে দেখে নিই যে কারা ছিলেন, কে বিচারপতিরা কারা। তো এই সংবিধান বেঞ্চের যিনি হেড ছিলেন তিনি ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়। তাছাড়া আর বাকি যারা ছিলেন তারা হচ্ছে জাস্টিস গাভাই, জাস্টিস বিক্রমনাথ, জাস্টিস বেলা এম ত্রিবেদী, পঙ্কজ মিত্তল, জাস্টিস মনোজ মিশ্রা এবং জাস্টিস সতীশ চন্দ্র মিশ্রা এরা ছিলেন। এবং এই কেসটা এসেছে একটা 23টা পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে, এবং তার মধ্যে একটা হচ্ছে পাঞ্জাব গভর্নমেন্টের একটা পিটিশন ছিল, সেই পাঞ্জাব গভর্নমেন্টের ইসের থেকে। এবার এখানে সুপ্রিম কোর্ট মেনলি কী বলেছে আগে আমরা সেটা যদি দেখে নিই। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এসসি এবং এসটি যে গ্রুপ আছে, রিজার্ভেশন যারা পাচ্ছে যেরকম আছে সেরকমইভাবে পাবে তারা, কিন্তু এসসি এবং এসটি গ্রুপ তারা বলছে এই রায় বলছে যে এরা কোনো হোমোজেনিয়াস গ্রুপ না, অর্থাৎ সমস্ত এসসি লোক একই রকম না। যেমন ধরুন আমরা যে জাতি জানি, যেমন ধরুন কুমোর, কামার, তাঁতি, তারপরে আপনার বানিয়া, বা এই যে যত জাতি মাঝি, এই যে মানুষের যে জাতির ভিত্তিতে আছে, এবং এদের মধ্যে হয়তো কেউ এসসি, কোথাও ওবিসি, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। এবার যারা এসসি আছে, সুপ্রিম কোর্ট বলছে এই রায়ে বলছে যে এরা কোনো হোমোজেনিয়াস গ্রুপ নেই, এদের মধ্যেও আলাদা ভাগ আছে, কারণ এরা আলাদা। অনেক সময় এদের মধ্যে সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক বিভিন্ন রকমের বিভক্ততা আছে, সেটা আবার এসটিদের মধ্যেও আছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে ফলে যখন এই ডিফারেন্সটা আছে তখন স্বাভাবিকভাবে কী হচ্ছে যে এদের আর্থিক এবং সামাজিক পরিস্থিতির মধ্যেও ডিফারেন্স আছে, মানে এটা ফলো করছে প্রথম লজিকটাকে। এবং তাই যদি থাকে, ফলে কিছু অংশ থাকবে এই গ্রুপগুলোর মধ্যে, কিছু গ্রুপ থাকবে যারা অন্য গ্রুপের তুলনায় একটু বা অনেকটা বেশি অনুন্নত হবে, বা কিছু গ্রুপ বেশি উন্নত হবে এদের বাকিদের তুলনায়। যেমন আমরা যারা বেঙ্গলের পার্সপেক্টিভে আমরা আলোচনা করি, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে, সেখানে আমরা জানি যে নমশূদ্র যে গ্রুপটা আছে এসসিদের মধ্যে, তারা কিন্তু অন্যান্য সামাজিক গ্রুপের তুলনায় এসসিদের মধ্যে অনেকটা উন্নত গ্রুপ। আর্থিক সামাজিক প্রেক্ষাপটের কারণে, ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে, তাদের চিন্তাধারা, গুরুচাঁদ ঠাকুরের কাজকর্মের দরুন,
যেভাবেই হোক কিন্তু আর্থিক এই সমস্ত কারণে এরা কিন্তু অনেকটা বাকি গ্রুপগুলোর থেকে আগে, এটা মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্ট্যাবলিশ। তো সুপ্রিম কোর্ট বলছে যে এই যে ডিফারেন্সটা থাকছে, ফলে কি হচ্ছে, কিছু গ্রুপ পিছিয়ে থাকছে, এবং এই যে যারা পিছিয়ে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপগুলো থাকছে, এই গ্রুপগুলোর জন্য উইদিন দি এসসি কমিউনিটির মধ্যে কিন্তু রাজ্যগুলি চাইলে তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করতে পারবে। সংরক্ষণের যে যে কাঠামোটা আছে তার মধ্যে, অর্থাৎ আমি যদি সিম্পলিফাই করে নিই, যে এখন নিয়ম হচ্ছে সরকারি চাকরি এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে 22.5% এসসিদের জন্য রিজার্ভেশন থাকে। আমি যদি এটাকে সোজা করে বোঝানোর জন্য চেষ্টা করি, যদি ধরা যাচ্ছে যে 100টা চাকরির মধ্যে যদি 22টা বা 23টা চাকরি যদি রিজার্ভেশন থাকে এসসিদের জন্য, এবার এসসিদের মধ্যে উইদিন দ্য কমিউনিটির মধ্যে ওই 23টার মধ্যে আবার কিছু গ্রুপের জন্য রিজার্ভ থাকা করতে পারবে স্টেটগুলো। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের মূল অংশটা। প্রথম পার্ট হচ্ছে এটা। দ্বিতীয় পার্টে একটা অংশ এসছে যেখানে সেইখানে একটা ক্রিমি লেয়ারের কথাও বলা হয়েছে। এবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই যে ক্রিমিনালের কোশ্চেনটা, এই কোশ্চেনটা সুপ্রিম কোর্টের আলোচনার বিষয়ই ছিল না। এটা বোধহয় একটু জটিল মনে হতে পারে সবার জন্য, এটা আমাদের ভালো করে বোঝা উচিত। তাহলে আচ্ছা, ক্রিমি লেয়ারে যাওয়ার আগে আমি কেসটা কিভাবে আসলো সেটা আলোচনা করি। এই কেসটা এসছে, এটা একটু 2004-এ একটা হচ্ছে সুপ্রিম কোর্টের আরেকটা রায় ছিল, সেই রায়টার এগেনস্টে কেস এসছে। কিন্তু তারও আগে এটা গিয়েছে 1975 সালে পাঞ্জাব থেকে এটা শুরু হচ্ছে, এই বর্তমান কেসটার সেটা হচ্ছে 1975 সালে পাঞ্জাব সরকার কি করে, পাঞ্জাবে একটা ইন্টারেস্টিং ইস্যু আছে যে পাঞ্জাবে কিন্তু কোনো এসটি পপুলেশন নেই, পাঞ্জাবে এসসি পপুলেশন আছে কিন্তু এসটি পপুলেশন নেই। তো 1950 সালে পাঞ্জাব সরকার কি করে, যে 25% যে এসসিদের জন্য রিজার্ভেশন ছিল পাঞ্জাবে, সেই 25% রিজার্ভেশনটাকে আবার ওরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেয়। এই একটার মধ্যে রাখা হয়, মানে 25%কে অর্ধেক করা হয় 12.5%। 12.5%কে বাল্মীকি কমিউনিটি বলে যে কমিউনিটিটা আছে, যারা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই রাজস্থানেও হয়তো কিছু আছে, এবং জম্মু কাশ্মীরে আছে। খুব ইন্টারেস্টিংলি জম্মু কাশ্মীরে যথেষ্ট সংখ্যক বাল্মীকি কমিউনিটির লোক আছে। এই পাঞ্জাব এবং হরিয়ানার জন্য এরা কি করে, পাঞ্জাবের জন্য এরা কি করে, যে পাঞ্জাবের জন্য এই বাল্মীকি কমিউনিটি এবং মাঝাবি শিখ বলে একটা কমিউনিটি আছে, আমি জানি না ডিটেলস এই কমিউনিটিটার সম্বন্ধে, কিন্তু এই মাঝাবি শিখ এবং পাঞ্জাবিদের জন্য ওই 25% থেকে 12.5% রিজার্ভ করে, এবং বাকি 12.5% অন্যান্য শিডিউল কাস্টদের জন্য রিজার্ভ করে। এটা হচ্ছে প্রথম ঘটনাটা হয় 1975 সালে। পরবর্তীতে এই 2004 সালে যখন একটা কেস হয় সুপ্রিম কোর্টে, সেটা আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল বেঞ্চে যায়, 5 সদস্যের একটা বেঞ্চে যায়, যে কেসটাকে বলা হয় ইভি চিনাইয়া কেস। এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয়, ওই সময় রায় দেয় যে যারা এসসি কমিউনিটি আছে তারা একটা হোমোজিনিয়াস কমিউনিটি। এই দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে লাগবে। প্রেজেন্ট কেসে সুপ্রিম কোর্ট বলছে যে এটা হোমোজিনিয়াস কমিউনিটি না, সেই সময় বলেছিল যে এটা একটা হোমোজিনিয়াস কমিউনিটি, তার ফলে এদের মধ্যে উইদিন দি কমিউনিটির মধ্যে কোনো ভাগ করা যাবে না, এবং এটা ভাগ করা যাবে না। এইটা ছিল ওই কেসের সুপ্রিম কোর্টের মূল রায়। এবং এখানে আরেকটা অংশ ছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এই যে লিস্টগুলো আছে, এই যে প্রেসিডেন্সিয়াল লিস্টে যে এসসি ক্যাটাগরিদেরকে করা হচ্ছে, যে লিস্টে ঢোকানো হচ্ছে, এটার অধিকার শুধুমাত্র পার্লামেন্টের আছে, স্টেট লেজিসলেচারের এটার কোনো অধিকার নেই। এই দুটো ছিল মূল পয়েন্ট। এবার যখন এই কেসটা আসে তখন অবভিয়াসলি সেটা নষ্ট হয়ে যায়। এই পাঞ্জাবের যে প্রথাটা চলছিল, পাঞ্জাবের যে নিয়মটা তো 2004-এর এই রায়ের পরে পাঞ্জাব গভর্নমেন্ট আবার একটা আইন পাস করে, সম্ভবত 2006-এর দিকে করে এই রিজার্ভেশনটাকে কন্টিনিউ করার চেষ্টা করতে থাকে। পরবর্তীতে 2010 সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ওই আইনটাকেও বাতিল করে দেয়, যে না, এটা করা যাবে না। তার সেই আইনটাকে চ্যালেঞ্জ করে, সেই হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে পাঞ্জাব সরকার এই যে পিটিশনটা সুপ্রিম কোর্টে
সালে ফাইল করে এবং আরও অন্যান্য কিছু পার্টি যেখানে এটার মধ্যে যুক্ত হয়, তার রায়টাই কিন্তু এটা আসছে। এবার এটা প্রথমে হচ্ছে বোধহয় 5 জনই কনস্টিটিউশনাল বেঞ্চে গিয়েছিল, কিন্তু যেহেতু আগের আইনটা 5 জনের কনস্টিটিউশনাল বেঞ্চে গিয়েছিল, আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান ছাত্ররা যে কনস্টিটিউশনাল বেঞ্চে একটা কনস্টিটিউশনাল বেঞ্চের রায়কে ওভাররাইড করতে গেলে হায়ার কনস্টিটিউশনাল বেঞ্চ দরকার, পরবর্তীতে এটা 7 জনের বেঞ্চ হয়। ফলে এখানে কিন্তু মূল ইস্যুটা ছিল, মানে বিচারের যে বিষয়টা ছিল সেটা কিন্তু ছিল যে উইদিন দি ক্যাটাগরির মধ্যে এটা হোমোজিনিয়াস গ্রুপ কিনা, প্রথম কথা। এসসি বা এসটিরা কি হোমোজিনিয়াস গ্রুপ কিনা, প্রথম কোশ্চেন 1। যদি না হয় তাহলে সাব ক্লাসিফিকেশন করা যাবে কিনা, এই সাব ক্লাসিফিকেশন করার দায়িত্ব কার, শুধু পার্লামেন্টের না স্টেট লেজিসলেটিভের দায়িত্ব আছে, এইগুলো ছিল বিচার্য বিষয়। এর বাইরেও কিছু অবজারভেশন এসেছে যেইগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দুটোর উত্তর করে দিয়ে আগে, তো এইখানে সুপ্রিম কোর্ট বলছে যে না, এরা হোমোজেনিয়াস গ্রুপ না, এদের মধ্যে বিভিন্নতা আছে, ফলে এদের নিচের অংশ যারা আছে তাদের কিন্তু রিজার্ভেশনের সুবিধা পাওয়া উচিত, বা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা স্টেট করতে পারবে। এবং এটা শুধু পার্লামেন্ট না, প্রত্যেকটা স্টেটও করতে পারবে, এই অধিকারটা স্টেটেরও কাছে আছে। এবার এটা করার ক্ষেত্রে সমস্ত জাজরা একটা জিনিসের উপর খুব জোর দিয়েছে, সেখানে এরা একটা কন্ডিশন লাগিয়েছে স্টেটের উপরে। সেই কন্ডিশনটা হচ্ছে, আমি পড়ছি, কোয়ান্টিফায়েবল অ্যান্ড ডেমনস্ট্রেটেবল ডাটা বাই স্টেট হুইচ ক্যানট অ্যাক্ট অন ইটস হুইম। তার মানে হচ্ছে যে এই যে কোনো একটা গ্রুপকে এবার স্টেটকে অধিকার দেওয়া হলো যে উইদিন দি এসসি কমিউনিটির মধ্যে তুমি কোনো একটা গ্রুপকে আরও বেশি ডিসঅ্যাডভান্টেজ ঘোষণা করতে পারো এবং তাদের জন্য রিজার্ভেশন রাখতে পারো। এটা নিজের ইচ্ছা মতো করা যাবে না। এটা করতে গেলে সেটার জন্য এম্পিরিক্যাল ডাটা দরকার হবে। এই যে এম্পিরিক্যাল ডাটা রিলেটেড টু ব্যাকওয়ার্ডনেস অর রিপ্রেজেন্টেশন ইন পাবলিক সার্ভিসেস, এইগুলো কিন্তু দরকার হবে। এটা এই জন্য ইম্পর্টেন্ট, আমরা অনেকেই হয়তো মাথায় রাখবো যে কিছুদিন আগেই আমাদের রাজ্যে ওবিসি রিজার্ভেশনের এরকম বেশ কিছু লিস্টকে, কমিউনিটিকে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঢুকিয়েছিল, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাতিল করে দিয়েছে, যে এই যুক্তিতে যে এদেরকে ইচ্ছা মতো ঢোকানো হয়েছে এবং কোনো সার্ভে করা হয়নি ভালো করে, কোনো এম্পিরিক্যাল ডাটা নেই। তো এটা কিন্তু অনেক রাজ্যে, শুধু আমাদের রাজ্যে না, অনেক রাজ্যেই দেখা যাচ্ছে যে এইরকম কিছু ওবিসি গ্রুপের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু আইনে তাদেরকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে আইনের দিকটা। এবার যদি আমরা কিছু টেকনিক্যাল জিনিস দেখি, যেমন অনেকে বলছে যে এই রায়গুলো কারা দিয়েছে, তো দেখা যাচ্ছে যে 7 জন বিচারপতির মধ্যে 6 জন একই রকমের রায় দিয়েছে মোটামুটি এই জায়গাটা, এই প্রথম দুটো কোশ্চেনের ক্ষেত্রে। আর একজন শুধু ডিসেন্টিং রায় দিয়েছেন, যিনি হচ্ছেন জাস্টিস বেলা এম ত্রিবেদী। এবং অনেকে বলছে যে এরা সবাই ব্রাহ্মণ। আমি হয়তো ঠিক সবাই ব্রাহ্মণই, অন্তত একজনের কথা পাওয়া যাচ্ছে যে B.R. গাভাই, ইনি হচ্ছেন সম্ভবত একমাত্র এসসি কমিউনিটি থেকে আসেন, জাস্টিস B.R. গাভাই। ইনি কিন্তু এই রায়টার পক্ষের রায়টাতে উনি দিয়েছেন, এবং ইনি কিছু ক্ষেত্রে ইনি কিন্তু বেশ কিছু রিমার্কস নিজে রেখেছেন রায়ের ক্ষেত্রে। যেমন একটা উনি বলেছেন যে স্টেটস মাস্ট ইভলভ এ পলিসি টু আইডেন্টিফাই দি ক্রিমি লেয়ার্স অ্যামং দ্য এসসি এন্ড এসটি। এই ক্রিমি লেয়ারের কোশ্চেনটা কিন্তু বিচারের বিষয় ছিল না, কিন্তু এটা কিন্তু জাস্টিসের একটা সুপারিশ টাইপের মতো হবে, যেখানে অন্য 3-4 জন, বোধহয় আরও 3-4 জন জাস্টিস এগ্রি করেছেন, যারা হচ্ছেন জাস্টিস নাথ, মিশ্রা অ্যান্ড শর্মা। এই গাভাইয়ের রায়টার সাথে এরা 3 জন এগ্রি করেছেন। এরা বলেছেন যে ক্রিমি লেয়ারটাকেও দেখতে হবে। আচ্ছা, এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে লাগবে, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং যারা এমনি বুঝতে চাই তাদের জন্য। সেটা হচ্ছে, যখন কোনো বিষয় সুপ্রিম কোর্টে বিচারের জন্য আসে, যেই প্রশ্নটা নিয়ে বিচারের জন্য আসে সেটাই শুধুমাত্র এনফোর্সেবল হয়। অর্থাৎ এখানে যেটা প্রশ্ন ছিল, এই ক্ষেত্রে কোশ্চেনটা ছিল হচ্ছে এটা, যে এসসি অ্যান্ড এসটি কমিউনিটিস কি হোমোজিনিয়াস কমিউনিটি কি না, এরা কি হোমোজিনিয়াস কি না। সুপ্রিম কোর্ট এখন বলছে না, তাহলে এটা এনফোর্সেবল হবে। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল যে উইদিন দি এসসি কমিউনিটিস যে অন্য গ্রুপগুলোকে জন্য যে রিজার্ভেশন করবে আলাদা করে উইদিন দি কমিউনিটির মধ্যে, সেই রিজার্ভেশন করার অধিকারটা কার আছে, সেটা কি শুধু পার্লামেন্টের না স্টেটও করতে পারবে। সুপ্রিম বলছে স্টেটও করতে পারবে। ফলে এই যে প্রশ্নটা, যেখানে বলা হচ্ছে এই ক্রিমি লেয়ার থাকবে কিনা, ক্রিমি লেয়ারের কোশ্চেনটা কিন্তু এনফোর্সেবল না, এটা কিন্তু বাধ্যতামূলক না রাষ্ট্রের কাছে এটা করার। রাষ্ট্র করতেও পারে, নাও করতে পারে, এটা কিছুটা ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মতো হয়ে যায় এই ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম জিনিস।
তো এই যে মেজরিটির যে রায়টা আছে, সেই রায়টা দিতে গিয়ে সুপ্রিম কোর্ট কিছু পুরনো কিছু উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে 1992-এর সাথে ইন্দিরা সাহানি ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলা রায়। সেই মামলায় কিন্তু 9 বেঞ্চের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল, কনস্টিটিউশনাল বেঞ্চ, তারা কিন্তু বলেছিল যে সাব ক্লাসিফিকেশন করা যাবে উইদিন দ্য বর্ডার ক্যাটাগরি অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে ওটা ওবিসি গ্রুপের মধ্যে ছিল, যে ওবিসি গ্রুপের মধ্যেও উইদিন দ্য বর্ডার ক্যাটাগরি করা যাবে। এবার এটাকেই বর্তমানের যে জাস্টিসরা আছে তারা কিন্তু এটাকে বলেছে এটা এক্সপ্যান্ড করা যাবে, ওই লজিকটা এখানেও এক্সপ্যান্ড করা যাবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় একটা লজিক আছে যেটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি আর ভার্সেস ফর্মাল ইকুয়ালিটি। এটা কি? ফর্মাল ইকুয়ালিটি মানে যেখানে সবাইকে সমান ধরা হয়, যেমন একটা ক্লাসের মধ্যে বিএ ফার্স্ট ইয়ারের ক্লাসে সবাই সমান। সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি মানে কি? সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি মানে না, একটা ক্লাসে সবাই সমান হতে পারে স্টুডেন্ট হিসেবে, কিন্তু তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ছেলে আছে, মেয়ে আছে, থার্ড জেন্ডার থাকতে পারে, তাদের আর্থিক পরিস্থিতি খারাপ অন্যরকম থাকতে পারে। ফলে তাদের মধ্যে থেকে যে যারা তুলনামূলকভাবে পিছিয়ে আছে তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটির কথা হচ্ছে এই যে ডিফারেন্সগুলো আছে, এই ডিফারেন্সগুলোকে অস্বীকার না করে, এই ডিফারেন্সগুলোকে স্বীকার করে কিভাবে এদের উন্নতি করা যায় সেটার চিন্তা করা, এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটির কথা। তো এই দুটো জিনিস হয়েছে, কিন্তু এই পুরোটা করতে গেলে যে বাধাটা স্টেটের কাছে থাকছে, রাজ্যগুলোর কাছে থাকছে, সেটা হচ্ছে রাজ্যগুলোকে কিন্তু আগে এমপিরিক্যাল ডাটা জোগাড় করতে হবে। এটা হচ্ছে প্রথম, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, যেটা হচ্ছে 2018 সালে সুপ্রিম কোর্টের আরেকটা রায় ছিল, যেটা হচ্ছে রিজার্ভেশন ইন প্রমোশন ফ্রম ক্রিমি লেয়ার ব্যাকগ্রাউন্ড। এটাও এসসি এসটি কমিউনিটির জন্য। সেইখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে যারা এসসি এসটি কমিউনিটির মধ্যেও আছে, তারা যদি ক্রিমি লেয়ার অংশের মধ্যে পড়ে, তারা কিন্তু প্রমোশনের বেনিফিটটা পাবে না। এটা আমরা কলেজের ক্ষেত্রে দেখতে পারি, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যেখানে ধরুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে কিন্তু সবাইকে এপিআই স্কোর করতে হয়, সেইখানে কিন্তু ছাড় পাওয়া যায় না। সেখানে কিন্তু ছাড় পাওয়া যায় না, এপিআই স্কোর করতে হয়। এটা আমি অতটা ডিটেলস জানি না, বা অন্য কেসে কিভাবে কাজ করে এটা জানি না, কিন্তু এখানে আগে যেটা ছিল, এটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশনের বেনিফিট থাকতো। এটা সিম্পলি আমরা এরকমভাবে পড়তে পারি যে প্রমোশনের ক্ষেত্রে ক্রিমি লেয়ার অংশ, যারা মানে উপরের চাকরি করে, সেই অংশের চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে আর এই বেনিফিটটা পাওয়া যাবে না। সেখানে কিন্তু ক্রিমি লেয়ারের কনসেপ্ট এসেছিল। এই ধারণাটা আমাদের মাথায় রাখতে লাগবে, কারণ ক্রিমি লেয়ারের কনসেপ্টটা কিন্তু এখানেও এসছে, যেখানে জাস্টিস গাভাই কিন্তু ক্রিমি লেয়ারের কনসেপ্ট এনেছে, এবং বাকি 3জন জাস্টিস ওনার সাথে এগ্রি করেছে যে এখানে যে সংরক্ষণ একটা মানে স্ট্যাটিক অবস্থা থাকতে পারে না, সংরক্ষণের পরিবর্তন হওয়া উচিত, ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত, এবং সেখানে ক্রিমি লেয়ার থাকতে পারে। এবার এটুকু হচ্ছে কোর্টের বিষয়। এবার কোর্ট কী বলছে, এর বাইরে গিয়ে যদি আমি একটু আলোচনা করি, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পার্সপেক্টিভ থেকে বা আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটুকু বুঝি সেখানে যদি আলোচনা করি, তাহলে আমি প্রথমে রলসের উদাহরণ দিতে চাই। জন রলস, যিনি আমেরিকান একজন রাষ্ট্র দার্শনিক, তার যদি ন্যায়ের তত্ত্ব দেখি, সেখানে যদি আমরা সেকেন্ড প্রিন্সিপালটা দেখি, সেখানে কিন্তু রলস বলছে পরিষ্কার করে যে সোশ্যাল ইকোনমিক ইনইকুয়ালিটিসগুলো যে এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে সম্পদের, যেখানে সমাজের নিচের বর্গের লোকের সুবিধা হয়। অবভিয়াসলি এই রায়টা আসার ফলে বেশ কিছু মানুষের তরফ থেকে, বিশেষ করে এসসি এসটি কমিউনিটির মানুষদের পক্ষ থেকে একটা নেগেটিভ রিয়াকশন আসছে ব্যবস্থার প্রতি। কিন্তু এটা আমরা দেখবো যে কোনো সিস্টেম যখন চলে, তখন উইদিন দি সিস্টেমের উপরে কিছু লোক কিন্তু সেই সিস্টেমের যে বেনিফিট, সেই বেনিফিটটা পায়। যেমন আমরা যখন ব্রাহ্মণদের কথা বলি, যে সমাজের বড় বড় পোস্টগুলো ব্রাহ্মণরা দখল করে রাখে, এটা যেমন ঠিক, তেমনি এটার মধ্যেও দেখবো যে যেরকম আমাদের আম্বেদকর বলেছেন, ভীমরাও রামেজি আম্বেদকর বলেছেন, সংবিধানের প্রণেতা, যে অ্যানাইহিলেশন অফ কাস্ট গ্রন্থে তিনি ওখানে আলোচনা করেছেন যে আমরা যেটা 4টা কাস্ট জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা শুধু কাস্ট না, এই কাস্টের ল্যাডার আছে। অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যেও প্রচুর ভাগ আছে, সব ব্রাহ্মণকে সহ্য করতে পারে না, বা তাদের মধ্যে সামাজিক মিল নেই, বিয়ে শাদী হয় না, এইগুলো সামাজিক বিভিন্নতা আছে। তেমনি পজিশনেরও বিভিন্নতা আছে। অনেক ব্রাহ্মণ ফ্যামিলি আছে, তাদের বাড়িতে হয়তো সবাই চাকরি করে, সবাই বড় পোস্টে আছে। আবার অনেক ফ্যামিলি কিছু থাকবে, অনেক না হলেও কিছু হয়তো থাকবে, যে তাদের
আর্থিক অবস্থা অত ভালো নেই। এটাও কিন্তু আবার রিজার্ভেশনের আসার পরবর্তীতে এটাও কিন্তু উইদিন দি কমিউনিটির মধ্যেও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। কিছু কিছু ফ্যামিলি যারা প্রথম দিকে রিজার্ভেশনের সুবিধাগুলো পেয়েছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে যে কয়েক প্রজন্ম রিজার্ভেশনের বেনিফিট পাচ্ছে। যেমন কয়েক বছর আগে তিনা দাবি বলে যিনি একজন আইএস অফিসার হয়েছিলেন, তার কেসটা খুব হাইলাইট হয়েছিল সেই সময়। দেখা যাচ্ছে যে তার বাবা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অফিসার, তার মাও সম্ভবত ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অফিসার ছিল, তার ঠাকুরদা কোনো বড় পোস্টে ছিল এরকম। তখন অনেকে বলছিল যে এই ধরনের রিজার্ভেশনের তাহলে বেনিফিটটা কোথায়, বা এটাকে যদি আমি একটা অন্য হাইপোথেটিক্যাল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে ধরা যাচ্ছে যে একই গ্রুপের ফলে আমার মতে যে ইডব্লিউএস এর যে যিনি হয়তো এসসি বা এসটি প্যারামিটারটা একটু লোয়ার করা উচিত, সংখ্যা না হলে অনেক একটা ভালো চাকরির ক্ষেত্রে, যেমন ডাব্লিউবিসিএস এর প্রথম দিকের চাকরি একজন যদি থাকে প্রাথমিক অবস্থাতেও ইডব্লিউএস হয়ে যাবে। একজন ডেইলি কেউ যদি ডাব্লিউবিসিএস লেবার বা একজন বা 20 গ্রুপের একটা চাকরি করে, ক্ষুদ্র কৃষক, তাদের জন্য ইডব্লিউএস এসটি থাকাটাও তাদের সন্তান এটাকে লোয়ার করা উচিত, ইনকামটার ক্ষেত্রে হয় না। এবার এখানে আরেকটা ক্যাচ হচ্ছে, সেই ক্যাচটা হচ্ছে সম্পদের ক্যাচ। ভারতের মতো দেশে যেটা ভ্যালুয়েশন কিভাবে হয় সেটা জানা যায় না। সেটার কারণ হচ্ছে যেমন ধরা যায় গ্রাম অঞ্চলে কারো 2 বিঘা জমি আছে, মাত্র 2 বিঘা, আর আধা বিঘা জায়গার মধ্যে তার ঘর বাড়ি আছে, যে 10,000 লোক। এবার আমরা জানি যে 2 বিঘা জমিতে একটা ফ্যামিলি চলে, 2 বিঘা জমিতে যে চাষাবাদ হয় 10,000 জনের মধ্যে 100 জনের বাবা মা না করলে বা লেবারি না করলে কিন্তু চলবে না। একটা ফ্যামিলি চলতেই পারে না, বছরে হয়তো 10-15,000 20,000 টাকা বেশি ইনকাম হবে না। আমাদের মতো জায়গা এখানে খুব বেশি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, 2 বিঘা জমিতে কিচ্ছু হয় সেরা ইউনিভার্সিটিগুলো। কিন্তু যদি 2 বিঘা জমির ভ্যালুয়েশন ধরা হয়, অনেক জায়গায় হতে পারে যে 2 বিঘা জমির ভ্যালুয়েশন 20 লাখ টাকা হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে ওই যে এই জিনিসটা দেখতে লাগবে। কিন্তু কোনো একজন আছে যিনি মাসে 40-50 টাকা রোজগার করছে, ইনকাম করছে, চাকরি করছে, ফলে তাকে ইডব্লিউএস ক্যাটাগরিতে দেওয়াটা আমার মনে হয় খুব খারাপ একটা আর্থিক প্রগতিটা, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন বাজেট টেন্ডেন্সি করে, এবং এটাতে এটাই প্রমাণ করে যে রাষ্ট্র ব্যবস্থাটা তারাই সুবিধা ভোগ করে নেয় যারা সমাজে আর্থিকভাবে উপরের বর্গে থাকে, সেটা যে বর্গেই হোক। সুবিধা করে দেওয়ার চেষ্টা করার মধ্যেই হোক, সেটা কিন্তু জেনারেলদের মধ্যে এখানে হবে না। ওবিসিদের মধ্যে ওবিসি ক্রিমিলিয়ারেও কিন্তু এই সমস্যাটা আছে, যে ওবিসি ক্রিমিলিয়ারে যাদেরকে রাখা হয়েছে তাদেরও এত অবস্থা ভালো দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আর্টিকেল 40 যখন আমরা শুনেছিলাম অ্যাকশনের কথা বলা হচ্ছে 2015 সালের দিকে, তখন কিন্তু এই সমাজের কাছে একটা কথাই শোনা যেত, একটা মজার কথা, যে আজকে যারা জেনারেল কালকে তারা ওবিসি। জেনুইনলি এটা নিড, অর্থাৎ সরকার এটা খুশিমতো আজকে একে ওবিসি কালকে ওবিসি, সেই গ্রুপকে ওবিসি বানিয়ে নিচ্ছে। এটা ছাড়াও আরেকটা রিজার্ভেশনের সমস্যা আছে, যেটা হচ্ছে যে যে কোনো ক্যাটাগরি রিজার্ভেশন কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্নীতি হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে, এবং প্রচন্ড পরিমাণে। মানে আমার একটা আমি তো কোনো এমপিরিক্যাল গবেষণা করিনি, কিন্তু আমার আইডিয়া যাদের কাছে রিজার্ভ সার্টিফিকেট আছে, যাদের রিজার্ভেশন সার্টিফিকেট আছে, এবার ভালো করে দেখলে সেটা কিন্তু 40-50% ক্ষেত্রে সমস্ত বর্গের মধ্যে এই 2 নম্বরই সার্টিফিকেট পাওয়া যাবে। যারা হয়তো সেই সার্টিফিকেটটা যোগ্য না, তাদের কাছে কলেজে পাওয়া উচিত না, তারাও কিন্তু 2 নম্বরই ভাবে রিজার্ভেশন সার্টিফিকেট একজন জোগাড়ের সন্তান, তাদের কম্পিটিশন বিভিন্ন বর্গে। এবং এটা শুধু এসসি এসটি ওবিসি এরকম হবে না, এটা কিন্তু পিডব্লিউডির যে রিজার্ভেশনের ক্যাটাগরি আছে সেখানেও কিন্তু এটা দেখা যায় বিভিন্ন জায়গায়। আমরা মাঝে মাঝে খবর দেখি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন হয়েছে, মধ্যখানে রাজ্যের একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে এই খবর হয়েছিল যে যারা গবেষণার মাধ্যমে পিডব্লিউ ক্যাটাগরিতে গবেষণার মাধ্যমে যোগ হয়েছে, তাদের পিডব্লিউ ক্যাটাগরির লোকের সার্টিফিকেট চেক করার ব্যাপার এসেছিল, কিন্তু তারপরে কিন্তু কর্তৃপক্ষ সেটা করে উঠতে পারে, হয়তো একই গ্রুপে বিলং করে। এই রিসেন্ট যে আইএস ট্রেনিং অফিসার ছিল পূজা খাতকার, এর কেসেও দেখা গেছে এও কিন্তু ওবিসি ক্যাটাগরিকে মিসইউজ করেছে। এবার পিডব্লিউডি ক্যাটাগরিতে মিসইউজ করেছে, সেটা হচ্ছে অনেকে এই সমস্যাটা কিন্তু থাকছে। পরিশেষে পার্থ চ্যাটার্জি হিস্ট্রিয়ান, পলিটিশিয়ান না, হিস্ট্রিয়ান রাষ্ট্রবিজ্ঞানী পার্থ চ্যাটার্জির একটি কিভাবে দেখা কোনো একটা বইয়ে আমি ওনার এই লেখাটা পড়েছিলাম, যেখানে উনি বলেছেন যে রিজার্ভেশনের সমস্যাটা এটাই আমাদের দেশের নিজস্ব একটা ওপিনিয়ন, যেখানে কোন ধরুন 100টি চাকরি আছে, সেটা কিভাবে করা হচ্ছে, যখন বলা হচ্ছে যে এসসিরা হোমোজেনিয়াস গ্রুপ তা বিভিন্ন বর্গের মধ্যে রিজার্ভ করা আছে, কিন্তু সমস্যা হচ্ছে 100টা চাকরি করার জন্য 1 কোটি লোক রেডি আছে আরো যারা, ফলে যতই রিজার্ভেশন করে নেওয়া হোক সমাজের সমস্ত বর্গের লোকের কিন্তু কখনোই আর্থিক অবস্থা ভালো হবে। বিহার ইউপিতে বলা হয় কি, জেনারেলরাও যদি জেনারেলরা ধরে নিচ্ছে যে 50টাও চাকরি পেয়ে গেল, 1 কোটির মধ্যে তো কিন্তু 20 লাখ জেনারেল আছে, সেখানে তো বাকিরা তো পাবে না। আবার এসসিদেরও তাই হচ্ছে, যদি 20-22 জন চাকরি পেয়েও যাচ্ছে এসসিদের অবস্থা, বাকি এসসিদের অবস্থা কিন্তু আর ভালো হচ্ছে না, হরাইজন্টাল ভালো হচ্ছে। ফলে আর্থিক পরিস্থিতি যতদিন না ভালো হচ্ছে, রাষ্ট্রের সম্পদের যদি সমানুপাতিক বন্টন যতদিন না হচ্ছে, ততদিন কিন্তু রিজার্ভেশন তুলনায় একটা হচ্ছে হাতিয়ারি থেকে যাবে, এবং এটা রাজনীতির একটা বড় মাধ্যম থেকে যাবে বিভিন্ন
বিভিন্ন বর্গের মধ্যে গ্রুপ ওয়াইজ না দেখে এইখানেই দুর্ভাগ্যজনকভাবে আমি একটা যারা আর্থিক সমাজে প্যারামিটার শিক্ষিত লাগানো মানুষ হচ্ছে বেশি তারা ভালো কিন্তু হবে। বাকি কারণ নমশূদ্রদের মধ্যেও কিছু ভুল গুছিয়ে তাদের সুবিধাটা গ্রহণ করার পরিবার জন্য থাকবে বা কিছু ফ্যামিলি থাকবে তারা কিন্তু যাদের আগিয়ে আর্থিক থাকবে। অবস্থা কিন্তু ভালো থাকবে না। আমি আবার অনেক লোককে দেখছি যারা অতি পিছিয়ে যারা এই বর্গের মধ্যে হয়তো রায়টার বিরোধিতা করছে, এই হয়তো যে সামাজিকভাবে এটা 100টা ফ্যামিলি থাকলে জাজদের রায় বাকিদের তারা অবস্থা খুব নিজেরা ভালো, 90 এর অবস্থা খুব খারাপ, যথেষ্টভাবে 5-6 সোশ্যাল জন বা এবং 10 জন ফ্যামিলি হয়তো আছে যাদের অবস্থা ভালো। ইকোনমিক ক্যাপিটাল অর্জন করে তাদের নিয়েছে। বর্গটাকে যদি সামনে আনা যায় আবার কিন্তু ওই 100 জনের মধ্যে থেকে আবার 10 জন কিন্তু বেনিফিট পাওয়া শুরু করবে। এই যে অর্জনটা ওটা নিজেদের আরো মধ্যে বলবে। আমার তো রাখার জন্যই কিন্তু ফলে এই ধরনের আমার কথা মতে যে বলছে। এই আমার মনে হয় গ্রুপটার জন্য সাধারণ ইকোনমিক ক্রাইটেরিয়া এসসি পরিবারের ছাত্রদের হচ্ছে লোকদের জন্য এই রায়টা আমার ভালো প্রথম হবে, বিষয়। এবং যারা এটা ফার্স্ট কিন্তু জেনারেশন horizontal লার্নার হবে। তাদের জন্য ভালো হবে, বর্গ না ধরে তাদেরকে একটা উইদিন নতুন দি এসসির মধ্যে, আমি opportunity আবার বলছি এখানে এটাই আমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো বক্তব্য, জায়গা নেই, আপনাদের জানাবেন। রিজার্ভেশনটা থাকুক ধন্যবাদ। উইদিন দি এসসির মধ্যে,